ডোনাল্ড ট্রাম্পের নতুন রিটায়ারমেন্ট প্ল্যান ঘোষণা, 5 কোটি আমেরিকান পাবেন অর্থ সহায়তা। টেক্সাসের প্রেরিল্যান্ড অভিবাসী আটক কেন্দ্রের বাইরে গুলির ঘটনায় বিচার শুরু, এটি ছিল পরিকল্পিত হামলা বলছে জুরি বোর্ড। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্থানীয় পুলিশের বন্দুক প্রশিক্ষণ রেঞ্জ ব্যবহার করতেন বলছেন ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত জরিপ শুরু, পাওয়া গেল ভিন্ন রকম তথ্য। এবং যুক্তরাষ্ট্র থেকে বাবা মা নির্বাসিত হওয়ায় নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করছেন এক মার্কিন তরুণ। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের অভাবনীয় উত্থানের সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন SOTU ভাষণে তিনি জানিয়েছেন, যেসব কর্মীর নিজস্ব কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নেই তাদের জন্য বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট চালু করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেছেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের 401 অ্যাকাউন্ট গড় ব্যালেন্স প্রায় $30,000 বৃদ্ধি পেয়েছে। তবে তিনি গভীর উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, প্রায় 5,60,00,000 আমেরিকান এই সুফল থেকে বঞ্চিত, কারণ তাদের কোনো এমপ্লয়ার স্পন্সর্ড রিটায়ারমেন্ট প্ল্যান নেই। আর এই বৈষম্য দূর করতে ট্রাম্প সরকারি কর্মীদের জন্য প্রচলিত থ্রিফট সেভিং প্ল্যানের আদলে নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করব যেন সব আমেরিকান চাঙ্গা শেয়ার বাজারের মুনাফা ভোগ করতে পারে। এই পরিকল্পনার আওতায় সঞ্চয় উৎসাহিত করতে মার্কিন সরকার প্রতি বছর $1,000 পর্যন্ত ম্যাচিং কন্ট্রিবিউশন বা সমপরিমাণ অনুদান প্রদান করবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা ট্রাম্পের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা অবসরকালীন ব্যবস্থার এই ঘাটতি পূরণে সরকারের $1,000 ম্যাচিং ফান্ড একটি মাইল ফলক হয়ে থাকবে। ন্যাশনাল ইনস্টিটিউট অন রিটায়ারমেন্ট সিকিউরিটি NIRS এর মতে, এই উদ্যোগ কার্যকর হলে নিম্ন ও মধ্যম আয়ের কোটি কোটি মানুষ বার্ধক্যের জন্য সঞ্চয়ে আগ্রহী হয়ে উঠবেন। টেক্সাসের প্রেরিল্যান্ড অভিবাসন আটক কেন্দ্রের বাইরে গত বছরের 4 জুলাইয়ের গুলির ঘটনার জেরে বহুল আলোচিত একটি ফেডারেল বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসিকিউটররা জুরিদের বলেছেন, ঘটনাটি ছিল একটি পরিকল্পিত হামলা এবং এতে জড়িতদের সঙ্গে অ্যান্টিফা নামের বিকেন্দ্রীকৃত বামপন্থী আন্দোলনের যোগসূত্র রয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তাদের মক্কেলরা সন্ত্রাসের সঙ্গে জড়িত নন, বরং তারা অভিবাসীদের সমর্থনে একটি নয়েজ ডেমনস্ট্রেশনে অংশ নিয়েছিলেন। অভিযোগপত্র অনুযায়ী 2025 সালের 4 জুলাই রাতে ডালাসের কাছে অবস্থিত পেরিয়েল্যান্ড ডিটেনশন সেন্টারের বাইরে কালো পোশাক ও মুখোশধারী একটি দল আতশবাজি নিক্ষেপ করে, দেয়ালে গ্রাফিতি আঁকে এবং একটি গার্ড শেড ও যানবাহনে ভাঙচুর চালায়। স্থানীয় পুলিশ সেখানে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রসিকিউশনের ভাষ্য, একজন ব্যক্তি গেট দ্য রাইফেলস বলে চিৎকার করে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হন আলভারাডো পুলিশ বিভাগের লেফটেন্যান্ট থমাস গ্রস। তার কাঁধ দিয়ে গুলি ঢুকে গলার পাশ দিয়ে বেরিয়ে যায়। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি সেই মুহূর্তকে অত্যন্ত বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। মোট 9 আসামি দোষ অস্বীকার করেছেন। তাদের মধ্যে 8 জনের বিরুদ্ধে সন্ত্রাসের উপকরণগত সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে। তারা দোষী সাব্যস্ত হলে কয়েকজনের আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই মামলার আইনি ভিত্তি এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে, যেখানে অ্যান্টিফাকে একটি দেশীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, অ্যান্টিফা কোনো একক সংগঠন নয়, এটি মূলত ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আলগা নেটওয়ার্ক ও কর্মী গোষ্ঠীর ছায়া শব্দ। সরকার পক্ষের কৌঁসুলি শন স্মিথ বলেছেন, 4 জুলাইয়ের ঘটনাকে শান্তিপূর্ণ বলা যাবে না। তাদের দাবি, গুলি চালান বেঞ্জামিন সং নামের এক আসামি। তবে পরিকল্পনা ও প্রস্তুতির কারণে অন্যদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ প্রযোজ্য। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলেছেন, প্রত্যেককে তার নিজস্ব কর্মকাণ্ডের ভিত্তিতে বিচার করতে হবে। সাভানা ব্যাটেনের আইনজীবী ক্রিস টলবার্ট আদালতকে বলেছেন, তার মক্কেল অস্ত্র, স্প্রে পেইন্ট বা আতশবাজি কিছুই আনেননি। এমনকি যে বুক ক্লাবের সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে সেটি
অরাজকতাবাদী চিন্তাবিদ এমা গোল্ডম্যানের নামে তা কেবল একটি পাঠচক্র, কোনো চরমপন্থী নিয়োগ কেন্দ্র নয়। মামলাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, জননিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিবাদের সীমা এই তিনটি বিষয়ের সংযোগ স্থলে দাঁড়িয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ বলছে, সহিংসতা ও সশস্ত্র উপস্থিতি কোনোভাবেই প্রতিবাদ হিসেবে গ্রহণযোগ্য নয়। এদিকে সমালোচকরা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, সন্ত্রাসের সহায়তা ধারা প্রয়োগের নামে রাজনৈতিক ভিন্ন মতকে কঠোরভাবে দমন করা হতে পারে। মামলাটি 3 সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজন দোষ স্বীকার করেছেন। তাদের সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সাক্ষ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, ফরেনসিক বিশ্লেষণ ও ডিজিটাল যোগাযোগের তথ্য খতিয়ে দেখবেন জুরি বোর্ড। রায় যেদিকেই যাক, এই বিচার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিবাসন ইস্যুতে ফেডারেল নীতির প্রয়োগ সবকিছুর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহর স্ক্যান্ডিদোতে গত 1 দশকেরও বেশি সময় ধরে নীরবে চলছিল এক চুক্তি। ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা স্থানীয় পুলিশ বিভাগের বন্দুক প্রশিক্ষণ রেঞ্জ ব্যবহার করতেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন অভিযান এবং সাম্প্রতিক কিছু প্রাণঘাতী অভিযানের পর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিক্ষোভ। জানা গেছে শহরটির জনসংখ্যা প্রায় 1.5 লাখ। সান ডিয়েগোর উত্তরে অবস্থিত কৃষি ও ঘোড়ার খামারে ঘেরা শান্ত পরিবেশের এই এলাকায়ও এখন শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। বিক্ষোভকারীদের দাবি, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE যেন শহরের পুলিশ রেঞ্জ ব্যবহার করতে না পারে। তাদের মতে এতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও ফেডারেল অভিবাসন সংস্থার মধ্যে ঘনিষ্ঠতার বার্তা যায়, যা অভিবাসন জনগোষ্ঠীর মধ্যে ভীতি তৈরি করতে পারে। রিচার্ড গার্নার নামের এক প্রতিবাদকারী বলেন, আমরা চাই না ICE স্কন্দিদোর কোথাও থাকুক বা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা রাখুক। প্রতিবাদকারীদের আশঙ্কা, এমন চুক্তির খবর ছড়িয়ে পড়লে অভিবাসীরা অপরাধের শিকার হলেও স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানাতে ভয় পাবে। শহরটিতে প্রায় অর্ধেক বাসিন্দাই লাতিনো বংশোদ্ভূত। পুলিশ ক্যাপ্টেন এরিক উইথহোল্ট জানিয়েছেন, ICE 2024 সালে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে এবং তা এবছর নবায়ন করা হয়। তবে সংস্থাটি 1 দশকেরও বেশি সময় ধরেই আউটডোর রেঞ্জ ব্যবহার করে আসছে। চুক্তি অনুযায়ী শহরটি বছরে $22,500 পাবে সর্বোচ্চ 3 বছরের জন্য। রেঞ্জটি 22টি ভিন্ন সংস্থা ব্যবহার করে, প্রত্যেকে নিজস্ব প্রশিক্ষক, টার্গেট ও গোলাবারুদ নিয়ে আসে। 2017 সালে ক্যালিফোর্নিয়ায় একটি আইন পাশ হয়, যা স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা সীমিত করে। ফলে আগের মতো সরাসরি সমন্বয় এখন আর হয় না। তবে বন্দুক রেঞ্জ ব্যবহারের মতো পরিষেবা চুক্তি নিয়ে আইনগত বাধা নেই। এটাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই বিতর্ক শুধু স্কন্দিদোতেই সীমাবদ্ধ নয়। কটেজ গ্রোভ ও মিনেসোটার স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহারের চুক্তি বাতিলেরও দাবি উঠেছে। এদিকে মিনিয়াপলিসে ফেডারেল অভিযানে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঘটনা রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ডেমোক্রেটরা অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরে অতিরিক্ত অর্থায়ন আটকে রেখেছে যতক্ষণ না নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়। সবাই অবশ্য চুক্তির বিরোধী নন। লুক বেকউইথ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার ব্যক্তিগতভাবে আপত্তি নেই, এতে শহরের রাজস্ব আসছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ফেডারেল সংস্থাকে অবকাঠামো ব্যবহারের অনুমতি দেওয়া কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এতে রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? শহর পরিষদ এই চুক্তি নিয়ে আলোচনা করবে, আর এতে সিদ্ধান্ত যাই হোক, বিষয়টি স্পষ্ট করেছে যে অভিবাসন নীতি এখন শুধু সীমান্তের প্রশ্ন নয়, স্থানীয় কমিউনিটির আস্থার প্রশ্নেও পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে জনমত জরিপ, আর এতে পাওয়া গেল এক ভিন্ন রকম তথ্য। রিউটার্স ও ইপসোস এর যৌথ জরিপে দেখা গেছে 61% আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়সের সঙ্গে আরও অস্থির, ইরেটিক হয়ে উঠছেন। 6 দিন ব্যাপী এই অনলাইন জরিপ শেষ হয় সোমবার, যার পরদিনই 79 বছর বয়সী ট্রাম্প কংগ্রেসে তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। জরিপে অংশ নেন 4638 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। জরিপের রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়েছে। এর মধ্যে 89% ডেমোক্র্যাট ট্রাম্পকে বয়সজনিতভাবে অস্থির মনে করেন,
আর 30% রিপাবলিকানও একই মত দিয়েছেন। সব মিলিয়ে ট্রাম্পের সামগ্রিক অনুমোদন বা অ্যাপ্রুভাল রেটিং সামান্য বেড়ে 40%-এ দাঁড়িয়েছে, যা চলতি মাসের আগের জরিপের তুলনায় 2 পয়েন্ট বেশি। যদিও তার মেয়াদের শুরুতে অনুমোদন ছিল 47%। যদিও জরিপের ফলাফলকে ভুয়া ও হতাশাজনক বয়ান বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল। তার ভাষায়, ট্রাম্পের তীক্ষ্ণতা, শক্তি ও সরাসরি যোগাযোগ ক্ষমতা তাকে তার পূর্বসূরির চেয়ে আলাদা করেছে। জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তা হল 79% উত্তরদাতা মনে করেন ওয়াশিংটনের নির্বাচিত কর্মকর্তারা সাধারণ আমেরিকানদের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত বয়স্ক। বর্তমানে মার্কিন সিনেটর গড় বয়স প্রায় 64 বছর এবং প্রতিনিধি পরিষদের গড় বয়স 58 বছর। ডেমোক্র্যাটদের মধ্যে 58% মনে করেন সিনেটের শীর্ষ নেতা চাক শুমার সরকারি দায়িত্ব পালনের জন্য বেশি বয়সী। ট্রাম্প 2025 সালের জানুয়ারিতে 78 বছর বয়সে পুনরায় দায়িত্ব নেন, যা শপথ গ্রহণের দিনে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড। তিনি জুনে 80 বছরে পা দেবেন। অন্যদিকে তার পূর্বসূরি জো বাইডেন 82 বছর বয়সে দায়িত্ব শেষ করেন, যা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টের নজির। 2024 সালের নির্বাচনে বাইডেনের ছেলেটির 18 বছর বয়সটা হওয়ার কথা ছিল স্বপ্ন ছোঁয়ার, হাতে থাকার কথা ছিল কলেজের নতুন বই, আর চোখে নিউরোসার্জন হওয়ার রঙিন স্বপ্ন। কিন্তু টেক্সাসের সেই তরুণ এখন বইয়ের বদলে হাতে তুলে নিয়েছেন দুটি চাকরির দায়িত্ব। তার ডায়েরিতে এখন সেমিস্টার প্ল্যানের বদলে লেখা বোনকে পাঠানো ওষুধের হিসাব আর ঘর ভাড়ার রসিদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বার্ষিক ভাষণ স্টেট অব দ্য ইউনিয়নে দর্শক সারিতে বসা এই তরুণের বিষণ্ণ মুখটি নজর কেড়েছে বিশ্ব বিবেকের। নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এ স্প্যাতে আমন্ত্রণে তিনি সেখানে এসেছিলেন, এক নাগরিক হিসেবে নয়, বরং এক বিপন্ন পরিবারের প্রতিনিধি হয়ে। তার গল্পটা শুরু হয় 2025 সালের 3রা ফেব্রুয়ারি। টেক্সাসের এক ইমিগ্রেশন চেকপোস্টে থেমে যায় একটি পরিবারের হাসি। মাত্র 11 বছর বয়সী ছোট্ট বোনটি বিরল মস্তিষ্কের টিউমারে আক্রান্ত। 2024 সালে একবার অস্ত্রোপচার করে তাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নথিপত্র সংক্রান্ত জটিলতায় মেক্সিকান বংশোদ্ভূত বাবা মাকে মেক্সিকোতে ফেরত পাঠিয়ে দেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তাই বাবা মায়ের সাথে চলে যেতে বাধ্য হয় 4 মার্কিন নাগরিক শিশুও। কিন্তু মেক্সিকোর প্রতিকূল পরিবেশে থমকে গেছে মেয়েটির উন্নত চিকিৎসা। যে জীবন রক্ষা পেয়েছিল আমেরিকার মাটিতে, তা এখন বিদেশের মাটিতে ধুঁকছে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে। পরিবারের বড় সন্তান হিসেবে 18 বছরের সেই তরুণ টেক্সাসের খালি বাড়িতে রয়ে গেছেন একা। নিজের পড়ার খরচ জমিয়ে প্রতি 2 সপ্তাহে বোনকে পাঠাচ্ছেন জীবন রক্ষাকারী ওষুধ। তিনি বলেছেন, বাবা মা আর ভাই বোন ছাড়া এই ঘরটা এখন একটা কফিনের মতো নিস্তব্ধ, এখানে কোনো প্রাণ নেই। তার একমাত্র চাওয়া মানবিক প্যারোল, যাতে অন্তত চিকিৎসার খাতিরে তার বাবা মা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি পান। কংগ্রেসম্যান স্পাইয়ের মতে এটি কেবল অভিবাসন নীতি নয়, এটি একটি শিশুর বেঁচে থাকার লড়াই। এত ঝড়ের মধ্যেও ছেলেটি স্বপ্ন দেখে, সে নিউরোসার্জন হতে চায়। যে ডাক্তাররা তার বোনের প্রাণ বাঁচিয়েছিলেন, সেও হতে চায় তাদেরই একজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ 1 ঘন্টা 48 মিনিটের ভাষণে যখন আমেরিকার স্বর্ণযুগের জয়গান গাওয়া হচ্ছিল, তখন দর্শক সারিতে বসে থাকা এই তরুণ হয়তো মনে মনে খুঁজছিলেন সেই স্বর্ণযুগের ভাগিদার তার অসুস্থ বোনটি কবে হবে। আইন আর মানবিকতার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় কার হবে তা সময়ই বলে দেবে। তবে এই 18 বছরের তরুণের লড়াই আমাদের মনে করিয়ে দেয়, সীমান্তের কাঁটাতারের পরিবারকে আলাদা করতে পারলেও ভালোবাসা আর জিতকে কখনোই আটকানো যায় না।